সোনু নামের এই ছেলেটা দিল্লির ইল্লিগাল অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। কাঁচা টাকার এই ব্যবসা বেশ ভালোই যাচ্ছিল তার, কিন্তু এক সময় হঠাৎ সে প্রতাপ নামের এক পুলিশ অফিসারের জালে ফেসে যায় এবং প্রতাপের চাপে পড়ে চোরাচালান এবং বন্দুক সাপ্লাই বন্ধ করতে সাহায্য করতে থাকে। এসবের মাঝেই তার জীবনে আসে একটা মেয়ে। প্রথম দেখাতেই মেয়েটাকে ভালোবেসে ফেলে সোনু, যে কিনা সোনু বা তার ব্যবসার ব্যাপারে কিছুই জানতো না, আর জানলেও স্বাভাবিকভাবে কোনো মেয়ে তো এটা মেনেও নেবে না। একদিকে ভালোবাসার মানুষ আর অন্যদিকে পুলিশের চাপ আর অপরাধ জগতে টানাপোড়েনের এক অদ্ভুত জালে আটকা পড়ে যায় সোনু। সে কি পারবে এই অপরাধ জগৎ থেকে বের হয়ে এসে সুখে শান্তিতে জীবন কাটাতে, নাকি তলিয়ে যাবে অপরাধের এই অন্ধকার জগতে? এমনই সাসপেন্স আর ড্রামায় ভরা আজকে আমি এক্সপ্লেন করব 2012 সালে মুক্তিপ্রাপ্ত জান্নাত 2 মুভিটা। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। सर जी नाम क्लियर हो जाए, मतलब इनाम मिल गया। अब तो घर जाऊंगा इसके पास। মুভির শুরুতেই দেখা যায় একটা ছেলে কারো থেকে পালানোর চেষ্টা করছে। এই ছেলেটার নাম হলো সোনু দিল্লি কেকেসি। তো সোনুর পেছনে একটা লোক তাড়া করছে। সোনু পালাতে পালাতে একটা গোডাউনে চলে আসে, কিন্তু এখানেও সেই লোকটা সোনুকে খুঁজে পেয়ে যায়। ওই লোকটা সোনুর কাছ থেকে অনেক টাকা পায়, তাই তো সে সোনুকে তাড়া করছিল। তো লোকটা সোনুর দিকে বন্দুক তাক করে তাকে টাকা দিতে বলে। তখন সোনু কথা ঘুরিয়ে বলে, আরে ভাই, এই বন্দুক তো নকল, এটা দিয়ে গুলি বের হবে না, উল্টো এটাই ফেটে যাবে। এবার সোনু লোকটাকে তার কাছে থাকা বন্দুকটা দেখায়, যেটা দেখতে অনেকটাই ভালো দেখাচ্ছিল। সোনু বলে এই বন্দুকটা অনেক দামি। তো সোনু চালাকি করে লোকটাকে বলে সে যেন সোনুর কাছ থেকে বন্দুকটা কিনে নেয়, আর সহজেই সোনুর কথায় লোকটাও রাজি হয়ে যায়। তো এবার যেখানে সোনুর লোকটাকে টাকা দেওয়ার কথা ছিল, সেখানে উল্টো লোকটাই সোনুকে 10,000 টাকা দিয়ে ওই বন্দুকটা কিনে নেয়। সোনু তো ভীষণ খুশি, সে লোকটাকে বন্দুক দিয়ে দেয়, কিন্তু বন্দুকের ভেতরের গুলি দেয় না। মানে এখানেও সোনু 2 নাম্বারই করেছে। তো সোনু খালি বন্দুকটা দেয় আর টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সোনু আর তার বন্ধু বাল্লিকে। বাল্লি সোনুর বন্ধু হওয়ার পাশাপাশি তার সকল কাজের সঙ্গী। সোনু আর বাল্লির মূল ব্যবসা হলো ইলিগাল বন্দুক বিক্রি করা। সোনু মনে করে সবারই তো এখন বন্দুক চাই, তাই তো সে বন্দুক বিক্রি করছে, এটা দোষের কিছু না। সোনু বন্দুক বিক্রি করার সাথে সাথে বন্দুক ভাড়াও দেয়, কারো প্রয়োজন পড়লে সোনুর থেকে সে নিয়ে যায়। যাই হোক, বাল্লি সোনুর কাছ থেকে আজকের পাওয়া টাকাটা ধার নেয়। সোনু টাকা দিতে না চাইলে বাল্লি বলে সে পরে সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবে। এখানে জানা যায় সোনুর নামের পাশে কেকেসির অর্থ কি। না, কেকেসি কিন্তু কোনো বংশের সারনেম বা বড় কোনো পদবি নয়। কেকেসির অর্থ হলো কুত্তি কামিনী চিজ, অর্থাৎ দুষ্টু প্রকৃতি অথবা নিচু প্রকৃতির মানুষ। আসলে সোনু যেহেতু চোরাই বন্দুক বিক্রি করে এবং এটাই তার ব্যবসা, তাই তাকে এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে গিরগিটার মতো রং পাল্টাতে হতো। মিথ্যে বলা, মানুষকে ভুলভাল বোঝানো, এগুলো তো তার রোজকার কাজ, আর এই কারণেই মানুষ তাকে কেকেসি উপাধি দিয়েছে। সোনু মনে করে দিল্লিতে টিকে থাকতে হলে মিথ্যে তাকে বলতেই হবে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই এসিপি প্রতাপ রাজবংশীকে। এসিপি প্রতাপ রাজবংশী হলেন একজন সৎ পুলিশ অফিসার। যারা বন্দুকের ব্যবসা করে তাদের উপর প্রতাপ রাজবংশীর অনেক রাগ, কারণ প্রতাপের স্ত্রীকে এই বন্দুক ব্যবসায়ীরাই খুন করেছিল। প্রতাপের সমাজ বদলাতে চায়। প্রতাপ চায় বন্দুকের চোরাচালান বন্ধ করতে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়ে যায়, আর কেউ না কেউ এইসব চোরাই বন্দুকের সাহায্যে খুন করেই যাচ্ছে। তো প্রতাপ এবার কোনোভাবে সোনু দিল্লির সন্ধান পেয়ে যায় আর সোনুকে গ্রেফতার করে। প্রতাপ এবং তার টিম সোনুকে নিয়ে একটা নির্জন জায়গায় আসে। প্রতাপ 2 জন অফিসার আর সোনুকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তাদের মধ্যে একজন অফিসার সোনুকে জিজ্ঞেস করে গফুর কে, আর সোনু গফুরকে কতদিন ধরে চেনে। তো স্বাভাবিকভাবেই সোনু বলে ওঠে, গফুরকে? কোন গফুর? আমি তো কোনো গফুরকে চিনি না। আমি একজন কাপুরকে চিনি, কিন্তু গফুর নামে তো কাউকে চিনি না। আমার কোনো গফুরের সঙ্গে কোনোদিন দেখা হয়নি। এটা শুনে পুলিশ বলে, কি বললি তুই কোনো গফুরকে চিনিস না? মনে করিয়ে দেব নাকি গফুরকে? পুলিশের কথা শুনে জানা যায় যে গফুর হলো চোরাই বন্দুকের ডিলার, আর সোনু সেই বন্দুকেরই সেলার। তবুও পুলিশের বারবার জিজ্ঞেস করার পরেও সোনু বলে সে কোনো গফুরকে চেনে না। এমনকি সোনু এটাও বলে যে সে তো হচ্ছে একজন সামান্য কাপড়ের ব্যবসায়ী, সে তো খেলনা বন্দুক দেখলেই ভয় পায়, তাহলে আসল বন্দুক চালাবে কি করে? কিন্তু প্রতাপ এবং সেই অফিসার সোনুর কোনো কথাই বিশ্বাস করে না, কারণ এসিপি প্রতাপ রাজবংশী সোনুর সম্পর্কে আগে থেকেই খোঁজ খবর নিয়ে তারপর এসেছেন। তো পুলিশকে বিশ্বাস করাতে না পেরে সোনু এবার তাদেরকে কিছু টাকা দেয় আর ব্যাপারটা এখানে মিটমাট করে নিতে চায়।
এদিকে সেটা দেখে তো প্রতাপ ভীষণ রেগে যায়। প্রতাপ হাত থেকে ছুরি বের করে সোনুর হাত থেকে টাকা নিতে গিয়ে সোনুর হাত কেটে দেয়। এবার তো সোনু বেশ ভয় পেয়ে যায়, সে পালাতে লাগে, কিন্তু পালানোর আগেই অফিসাররা তাকে ধরে ফেলে। তো দুজন অফিসার সোনুকে উঠিয়ে নেয় ব্রিজ থেকে ফেলে দেওয়ার জন্য। আর এদিকে প্রতাপ গিয়ে গাড়ি থেকে একটা মোটা শিকল নিয়ে আসে সোনুর পায়ে বেঁধে দেওয়ার জন্য, যাতে তাকে নিচে ফেলে দিলে সে উঠতে না পারে। প্রতাপ বলে, তুই তো আমাদের কোনো কাজেই আসবি না, তাহলে তোর বেঁচে থেকেও কোনো লাভ নেই। সোনু চিৎকার করতে শুরু করে, চিৎকার করে সে চারিদিকে সাহায্য চাইতে লাগে, কিন্তু কেউই এগিয়ে আসে না। এদিকে প্রতাপ শিকলটা তার পায়ে বেঁধে ফেলে দিতেই যাচ্ছিল, তখনই সোনু আর কোনো উপায় না পেয়ে বলে, বলছি আমি গফুরের ব্যাপারে সবকিছু বলছি, সবার সব কথা বলবো, শুধু আমাকে ছেড়ে দিন। এই কথা শুনেই প্রতাপ সোনুর পায়ের বাঁধন খুলে দেয়। এরপর সিন শিফট হয় হসপিটালে। সোনু বাল্লিকে নিয়ে হসপিটালে এসেছে তার হাতে ব্যান্ডেজ করার জন্য। কাছাকাছি যে হসপিটাল পেয়েছে সেটাতেই এসেছে, কিন্তু এই হসপিটালে তেমন কোনো ডক্টর ছিল না। সোনু দ্রুত গিয়ে একজন ডক্টরের কেবিনে বসে পড়ে, কিন্তু সেই কেবিনেও কোনো ডক্টর ছিল না। সোনু বারবার ডক্টরকে ডাকতে থাকে। তখনই সেখানে একটা মেয়ে আসে। সোনু মেয়েটাকে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে যেন সোনু কোথাও হারিয়ে গেছে। ডক্টর তাকে জিজ্ঞেস করে সে কোন সমস্যা নিয়ে এসেছে, কিন্তু সোনুর তো ডক্টরের কথা কানেই যায় না। সে তো এক নাগারে ডক্টরকে দেখে যাচ্ছে, যেন সে কোনো ধ্যানে চলে গেছে। তো এই ডক্টরের নাম হলো জাহ্নবী তোমার। সোনু জাহ্নবীকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। জাহ্নবী বারবার জিজ্ঞেস করে, আপনার সমস্যা কি হয়েছে বলুন। জাহ্নবীর বেশ কয়েকবার বলার পর সোনুর ঘোর কাটে। সোনু বলে তার হাত কেটে গেছে। তো জাহ্নবী বলে, কিভাবে এতটুকু কাটলো? নিশ্চয়ই তুমি সুইসাইড করার চেষ্টা করেছো। তো সোনু বলে, আরে না, একজন পুলিশ অফিসার ভুল করে আমাকে অন্য লোক ভেবে ধরে নিয়ে গিয়েছিল, সেই রাগ করে হাতটা কেটে দিয়েছে। তো এবার জাহ্নবীর সঙ্গে সোনু বিভিন্ন রকম কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু জাহ্নবী এইসবে পাত্তাই দেয় না। জাহ্নবী সোনুকে বলে, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটা ভালোভাবে খেলেই তুমি সুস্থ হয়ে যাবে, তোমার এখানে আর আসার প্রয়োজন নেই। তো সোনু বলে, আমার কোনো সমস্যা নেই, তুমি যখনই আসতে বলবে আমি তখনই চলে আসবো। এবার জাহ্নবী রেগে বলে, তোমার কাছে হয়তো ফালতু টাইম আছে, কিন্তু আমার কাছে নেই, এখন তুমি আসতে পারো। তখন সোনু তার অন্য হাত কেটে জাহ্নবীকে বলে, তুমি তোমার অন্য হাতে ব্যান্ডেজ করে দিলে না। সোনুর এই পাগলামি দেখে জাহ্নবী সেখান থেকে চলে যায় আর অন্য একজনকে বলে সোনুর হাতে ব্যান্ডেজ করে দিতে। রাতে সোনু বাল্লিকে রিকোয়েস্ট করে সে যেন সোনুকে মারে। তো বাল্লিও সোনুকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মারতে শুরু করে। যদিও বাল্লির সোনুকে মারতে খারাপই লাগছিল, কিন্তু বন্ধু বলে কথা, এখন বন্ধুর কথা তো আর ফেলা যায় না। বাল্লি সোনুকে মারছিল আর বলছিল সে কেন বাল্লিকে মারতে বলছে, কি হয়েছে সোনুর? যতই হোক বাল্লি তো সোনুর বন্ধু। তো বাল্লি বারবার জিজ্ঞেস করায় সোনু কোনোভাবে সোজা হয়ে দাঁড়ায় আর দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলে, বাল্লি, আমি তো প্রেমে পড়ে গিয়েছি, আমার জীবন তো শেষ। এটা শুনে বাল্লি হাসতে হাসতে বলে, কি বলছিস তুই? পাগল বানানোর জন্য কি আজকে আমাকে বেছে নিয়েছিস? আমি তোর এইসব কথা বিশ্বাস করব না, তুই আর প্রেমে পড়েছিস, এটা হতেই পারে না। কিন্তু সোনু বলে, বাল্লি, আমি সত্যি বলছি, ওর চোখে ওর স্পর্শে অন্যরকম একটা ব্যাপার ছিল। ওর সাথে দেখা করে মনে হচ্ছিল যেন ওকে দেখে আমি সারা জীবন পার করে দিতে পারবো। সোনুর এইসব কথা তো বাল্লির একদমই বিশ্বাস হয় না। সোনু দিল্লি, যে কিনা প্রতি রাত নতুন মেয়ের সাথে কাটায়, সে কিনা বলছে প্রেমে পড়েছে। এদিকে সোনু তো এক অন্য জগতে হারিয়ে গেছে, সেই জগতে সে আর জাহ্নবী ছাড়া আর কেউ নেই। সোনু বারবার বাল্লিকে বলছে তাকে যেন মারে, কারণ তার শরীরে জখম হলেই তো সে আবার জাহ্নবীর সঙ্গে দেখা করতে পারবে। অন্যদিকে আমরা প্রতাপকে দেখতে পাই। প্রতাপ তার দুজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিল। হঠাৎই এসিপির প্রতাপ তাদের মাঝখান থেকে উঠে ফোন বুথের কাছে চলে যায় আর একটা নাম্বারে ডায়াল করতে লাগে। এদিকে পুলিশ অফিসারদের মধ্যে একজন বলে, আরে ভাই, এই যুগেও এসে বস ফোন বুথে কার সঙ্গে কথা বলে? হাতের কাছে ফোন থাকা সত্ত্বেও ফোন বুথে গিয়ে কেন কথা বলছে? তখন অন্য পুলিশ অফিসার বলে, মানুষের জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যেখান থেকে মানুষ বেঁচে তো যায়, কিন্তু জীবন তো লাশ হয়ে থেকে যায়। আমাদের এসিপি স্যারের সাথেও এমনটাই হয়েছে। এখান থেকেই জানা যায় এসিপির জীবনে লুকিয়ে থাকা এক বেদনাদায়ক কাহিনী। এসিপি প্রতাপ রাজবংশী তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। সে আর তার স্ত্রী একদিন বাসে করে কোথাও যাচ্ছিল, তখনই হঠাৎ সেই বাসে কিছু লোক অ্যাটাক করে দেয় আর ওই দুর্ঘটনায় এসিপির প্রতাপের স্ত্রী মারা যায়। এসিপির মাথায় গুলি লাগলেও সে বেঁচে যায়। আর ওই দিন থেকেই চোরাচালানকারীদের শেষ করার জন্য এসিপি প্রতাপ উঠে পড়ে লেগেছে। আসলে এসিপি ফোন বুথ থেকে তার নিজের বাড়িতেই ফোন দেয়,
তার মৃত স্ত্রীর আওয়াজ শোনার জন্য। প্রতাপ তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে, তাই সে এখনো তাকে ভুলতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, বাড়িতে ফোন করে সে মৃত স্ত্রীর কণ্ঠ কিভাবে শুনতে পায়? উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। আসলে প্রতাপের বাড়ির ফোনে কলার টোন হিসেবে তার স্ত্রীর ভয়েস দেওয়া আছে। তো এসিপি বেশ কয়েকবার তার স্ত্রীর ভয়েস শোনার পর ফিরে এসে তার অফিসারদেরকে বলে সোনু দিল্লিকে আসতে বলো। অফিসার বলে, সোনু দিল্লি তো গাফুরের একটা ছোট পেয়াদা মাত্র, ওকে ধরে কি হবে? এসিপি প্রতাপ বলে, আমি কিছুই জানি না, আমার যে করেই হোক গাফুরকে লাগবে। তার জন্য সোনু দিল্লিকে কাজে লাগাতে হলে তাও লাগাবো। গাফুরকে পেয়ে গেলে আমার সোনুকে আর লাগবে না। এরপর সোনু দিল্লি মরুক বা বাঁচুক তাদের কোনো সমস্যা নেই। তো এইবার এসিপি প্রতাপ সোনুকে বারবার ফোন করছিল, কিন্তু সোনু তার ফোনের কোনো উত্তরই দিচ্ছিল না, বরং বারবার ফোনটা কেটে দিচ্ছিল। তখন এসিপি প্রতাপ রেগে সোনুর কাছে যায় আর সোনুর মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তুই আমার ফোন কাটছিস কেন? এরপর থেকে যদি তুই আমার ফোন কাটিস বা তোর কল রিসিভ করতে দেরি হয় তাহলে তোকে আমি মেরেই ফেলবো। তুই বলেছিস তুই আমাকে গাফুরের কাছে নিয়ে যাবি। সোনু বলে, ঠিক আছে, আজকে দুইজনের বন্দুকের ডিল করতে যাচ্ছি, তুমি সেখানেই গাফুরকে পাবে। তো সোনু যায় দুজন লোকের সঙ্গে বন্দুকের ডিল করতে। এসিপি প্রতাপ সোনুকে ফোনে বলে, তুই চুপচাপ বন্দুক নিয়ে সেখান থেকে চলে আসবি, আমি একবার গাফুরকে দেখে নেব, এরপর আর তোর কোনো প্রয়োজন নেই। আর যদি গাফুর না আসে তাহলে তুই আজকে শেষ, এটা মনে রাখিস। সোনু বলে, আরে স্যার, আপনার তো আমাকে বাহবা দেওয়া উচিত, তা না করে উল্টো ধমকি দিচ্ছেন। আমি আমার জীবন বিপদে ফেলে আপনাকে সাহায্য করছি, আমাকে বিশ্বাস করতে পারেন। এরপর সোনু ফোন কেটে দেয় আর সোজা চলে যায় একটা দোকানের সামনে, আর সেখানে থাকা লোকটাকে ইশারা করে বন্দুক দিতে বলে। সোনুকে দেখে ভেতর থেকে গাফুর বেরিয়ে আসে আর সোনুকে বলে, কি ব্যাপার সোনু, আজকাল কি বন্দুক সবজির মতো বিক্রি করছিস নাকি? ওই দিন তো তোকে অনেকগুলো বন্দুক দিলাম, এত তাড়াতাড়ি বিক্রি করে ফেলেছিস? সোনু কথা ঘুরিয়ে বলে, আরে গাফুর ভাই, এখন বিয়ের সিজন চলছে তো তাই ব্যবসাটাও ভালো যাচ্ছে, এখন তো আবার বন্দুক ছাড়া বিয়েই হয় না। কিন্তু গাফুরের সোনুকে কিছুটা সন্দেহ হয়। গাফুর বলে, এরপর থেকে আসলে আমাকে আগে থেকে জানাবি, তা না হলে আমি কিন্তু তোকে কোনো বন্দুকের ব্যবস্থা করে দিতে পারবো না। গাফুর এক দৃষ্টিতে সোনুর দিকে তাকিয়ে থাকে আর বলে, আজকে তোর কি হয়েছে, তুই এমন চোখ লুকাচ্ছিস কেন? তো সোনু কোনোভাবে কথাটা এড়িয়ে যায়। আর সোনু যখন গাফুরের সঙ্গে কথা বলছিল তখনই তাদের সামনে অন্য দুজন পুলিশ অফিসার চলে আসে আর সোনু এবং গাফুরকে বন্দুক নিতে দেখে ফেলে। সেই পুলিশ অফিসার দুইজন সোনু আর গাফুরের পিছু নেয়। সোনু আর গাফুরকে পালাতে দেখে প্রতাপও তাদের পেছন পেছন ছুটতে শুরু করে। পালানোর সময় গাফুর অনবরত গুলি চালাচ্ছিল, কিন্তু প্রতাপ তাও থামে না, সে গাফুরকে ফলো করছিল। ফলো করতে করতে প্রতাপ গাফুরকে ধরেই ফেলছিল, কিন্তু তখনই একটা গাড়ির সঙ্গে গাফুর ধাক্কা খায় আর সেখানেই মারা যায়। এদিকে অন্য দুজন অফিসার সোনুকে তাড়া করছিল। সোনু তাদের হাত থেকে পালাতে পালাতে জাহ্নবীর সঙ্গে গিয়ে ধাক্কা খায়। সোনু জাহ্নবীকে বলে তাকে এখনো পুলিশ তাড়া করছে। তারা বুঝতেই চাইছে না সোনু নির্দোষ, তাই তো সোনু পুলিশের থেকে এখনো পালিয়ে বেড়াচ্ছে। এটা শুনে জাহ্নবী জিজ্ঞেস করে, তাহলে তুমি হায়ার অথরিটিকে কমপ্লেন করছো না কেন? সোনু জানায় সে কমপ্লেন করতেই যাচ্ছিল, তখনই জাহ্নবীর সঙ্গে তার দেখা হয়ে গেছে। তো কথায় কথায় সোনু জাহ্নবীর কাছ থেকে জানতে পারে যে জাহ্নবী হসপিটালের জন্য ফান্ড কালেক্ট করছে, যাতে গরিবদের গল্পটা শিক্ষা এবং মানবতার হয়, তারা যাতে বিনা পয়সায় চিকিৎসা পায়। তখন সোনু জাহ্নবীকে বলে, তুমি আমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমি ফান্ড কালেক্ট করে তোমাকে জানাবো। তো জাহ্নবী ফান্ডের কথা শুনে সোনুকে নিজের কার্ড দিয়ে বলে, দেখো, আমি এমনিতে কাউকে আমার নাম্বার দেই না, তোমাকে দিচ্ছি শুধু ফান্ডের জন্য। এরপর জাহ্নবী চলে যায়। আর জাহ্নবী চলে যেতেই সোনুকে পুলিশ অফিসাররা গ্রেফতার করে নেয়। পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তার হাত থেকে জাহ্নবীর নাম্বারটা পড়ে যায়। সোনু নাম্বারটা নিতে চায়, কিন্তু পুলিশ সেটা দেয় না। সোনু পুলিশকে বলতে থাকে, আরে আমি তো পুলিশের জন্যই কাজ করছি, কিন্তু পুলিশ তার কোনো কথায় পাত্তা দেয় না। ওকে ওয়েট, আপনাদের একটা মিনিট সময় নেব। আপনাদের গত ভিডিওর কন্টেস্ট আইডিয়ার কথা মনে আছে? হ্যাঁ, গত ভিডিওর কন্টেস্ট আইডিয়াতে আমাদেরকে সব থেকে ভালো এবং ইউনিক একটা আইডিয়া দিয়েছেন আমাদের আয়েশা আপু। ওনার পুরো নাম যেহেতু জানি না তাই ওনার আইডির নামটা আমি বলে দিচ্ছি। ওনার আইডির নাম হচ্ছে আয়েশা I2X5M। ধন্যবাদ আয়েশা আপু আমাদেরকে এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। তো এবার আসে কন্টেস্টের কথায়। এবারের কন্টেস্ট হবে 0 লাইক চ্যালেঞ্জ। আমাদের এই ভিডিও সহ আগামী 2টা ভিডিও, অর্থাৎ টোটাল 3টা ভিডিওতে কমনলি যার কমেন্টে কোনো লাইক থাকবে না সেই হবে আমাদের কন্টেস্টের উইনার। আর উইনারের জন্য কিন্তু একটা আকর্ষণীয় প্রাইজ থাকছে। তো আর দেরি কেন, শুরু করে দিন লাইক চ্যালেঞ্জ। এদিকে এসিপি প্রতাপ অ্যালকোহল দিয়ে তার চোখ মুখ ধুয়ে নেয় যাতে তার ঘুম না আসে। তখনই এসিপির বস সেখানে চলে আসে। সে প্রতাপকে জিজ্ঞেস করে সে এসব কি করছে, এভাবে তো প্রতাপ নিজেকে শেষ করে দেবে। প্রতাপ বলে,
এই কাজ ছাড়া তার আর কোনো উপায় নেই। সে ঘুমোতে পারে না, তার মনে যে আগুন জ্বলছে সেটা তাকে ঘুমোতে দেয় না। তাকে বেঁচে থাকার জন্য হলো এভাবেই বাঁচতে হবে। তখন তার বস বলে ওঠে যে এটা একদমই সত্যি না, সে তো নিজেকে আর অন্য কেউ মারার চেষ্টা করছে। প্রতাপের এখন বিরতি দরকার। তো বস প্রতাপকে এইসব কাজ থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে বলে। প্রতাপ যেন নিজের যত্ন নেয় আর রেস্ট করে। কিন্তু প্রতাপ জানায় যতক্ষণ পর্যন্ত এই চোরাচালান বন্দুকের মাথাকে সে ধরতে না পারবে ততক্ষণ সে শান্তিতে বিশ্রাম নিতে পারবে না। এটা শুনে বস রেগে যায় আর বলে, তুমি যে গফুরকে ধরতে যাচ্ছ এই ব্যাপারে আমাকে কোনো ইনফরমেশন দাওনি, তার উপর আবার তুমি ওপেন প্লেসে তাকে ফলো করেছো। গফুর তো এখন মারা গেছে, তার পেছনে কত বড় লোক আছে তোমার কোনো আইডিয়াও নেই। এই বিষয়টা নিয়ে প্রতাপের বসের ওপরেও ভীষণ প্রেশার আসছিল, যার কারণে সে বাধ্য হয়ে প্রতাপকে রেজিগনেশন লেটার দিয়ে দেয়। তবে প্রতাপকে বলে সে যেন বেশি চিন্তা না করে, কিছুদিন পর আবারও তাকে হায়ার করে নেবে। আর এর মাঝে সোনু দিল্লিকেও ফাঁসিয়ে দেবে। বেশি হলে 5 মাসের জেল হবে, এর থেকে বেশি কিছু হবে না, কিন্তু প্রতাপ বেঁচে যাবে। আর এমনিতেও গফুর যেহেতু মারা গেছে তো প্রতাপের কাজ তো শেষ হয়েই গেছে। প্রতাপ যেন এই বিষয় নিয়ে আর মাথা না ঘামায়, কিন্তু প্রতাপ জানায় এখনো কিছুই শেষ হয়নি। গফুর তো ছোট্ট একটা ঘুঁটি মাত্র, ইল্লিগাল র্যাকেটের লাগাম তো অন্য কারো হাতে। এখানেই সিন শিফট হয়। দেখা যায় একটা লোক পুজো করছে। লোকটার নাম মঙ্গল সিং। মঙ্গল সিং হচ্ছে চোরাই চালান বন্দুকের অনেক বড় ডিলার। মঙ্গল সিং নিজের কাজ হাসিল করার জন্য যে কোনো কিছু করতে পারে। মানুষ খুন করা তো তার কাছে খুবই সহজ ব্যাপার। মঙ্গল সিং এর এই ব্যবসায় যদি কেউ বেইমানি করে সে আর বেঁচে থাকতে পারে না। মঙ্গল সিং মনে করে সবারই তো লোভ আছে, আর টাকার লোভে পড়ে যে কেউ তার সঙ্গে বেইমানি করতে পারে। এদিকে দেখা যায় প্রতাপ ড্রিঙ্কস করছে। তার কলিগ তাকে বলে, এবার ছেড়ে দাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। কালকে সোনু দিল্লির কোর্টে শুনানি আছে, টাইম মতো যেতে হবে। যদি আমরা সময় মতো সেখানে না যেতে পারি তাহলে সোনু দিল্লির বেল হয়ে যাবে। কিন্তু প্রতাপ বলে, কালকে আমি, তুমি কিংবা উকিল কেউই কোর্টে যাবে না। সোনু দিল্লির বের হয়ে আসাটা খুবই জরুরি। ও বাইরে আসলেই আমার প্ল্যান সাকসেসফুল হবে। তো পরদিন দেখা যায় সোনু দিল্লিকে ছেড়ে দেওয়া হয়েছে আর তাকে নিতে বাল্লি এসেছে। সোনু দিল্লি বলে, ওই পুলিশ অফিসারের জন্য আমাকে জেলে যেতে হয়েছে, আমি ওকে ছাড়বো না। তো এরপর তারা চলে যায় একটা রেস্টুরেন্টে। তারা যখন বসে খাওয়া দাওয়া করছিল তখনই জাহ্নবী আসে তার বন্ধুদের সঙ্গে। সোনু জাহ্নবীকে দেখে বাল্লিকে সেখানে বসতে বলে জাহ্নবীর সঙ্গে কথা বলতে চলে যায়। জাহ্নবী সোনুকে দেখে বলে, তোমার না আমাকে ফান্ড জোগাড় করে কল দেওয়ার কথা ছিল, আমি জানতাম তুমি এমন কিছুই করতে পারবে না। সোনু বলে, আরে তোমাকে তো বলেছিলাম আমার পেছনে পুলিশ তাড়া করছে, আমি জেলে ছিলাম, বিনা দোষে জেলও খেটে এসেছি, এখন আমি তোমার ফান্ড জোগাড় করব। এরপর সোনু জাহ্নবীকে বলে দেয় যে সে জাহ্নবীকে ভালোবাসে, কিন্তু জাহ্নবী এটাকে সিরিয়াসলি নেয় না। যাই হোক, সোনু তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর সে তার কাজ আবারও শুরু করে। আর সেই টাকা নিয়েই সে সোজা চলে যায় জাহ্নবীর কাছে। সোনু সেখানে গিয়ে জাহ্নবীকে টাকাগুলো দিয়ে বলে এটা সে তাদের হসপিটালের জন্য নিয়ে এসেছে। এরপর থেকে প্রায় সময় সোনু আর জাহ্নবী দেখা করে আর দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে যায়। সোনু আর জাহ্নবী এখন একে অপরের সঙ্গে প্রায়ই দেখা করে। তাদের সম্পর্কটাও এখন আগের থেকে অনেকটাই গভীর হয়ে গেছে। এরপর একদিন সোনু জাহ্নবীর খুব কাছাকাছি চলে আসে। জাহ্নবী এতে রেগে সোনুকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। জাহ্নবী তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে সোনুকে ভালোবাসে কিনা সেটা সে জানে না, সে শুধু সোনুকে বন্ধুই ভেবেছে। তখন সোনু বলে, আমি বুঝতে পেরেছি জাহ্নবী, তোমার একটা সহজ সরল একটা ভালো ছেলে চাই, তাই না? আমি তোমাকে সেটাই হয়ে দেখাবো, তুমি শুধু দেখো আমি তোমার জন্য কি কি করতে পারি। এরপর সোনু চলে যায় বাল্লির কাছে। সোনু বাল্লিকে জানায় সে ভালো হয়ে যাবে, নর্মাল আর 5টা ছেলের মতো সেও আজ থেকে সাধারণ জীবনযাপন করবে। এখানে জানা যায় সোনু তো জাহ্নবীকে তার আসল নাম পর্যন্ত বলেনি। সে জাহ্নবীকে যা যা বলেছে তার সবটাই মিথ্যে, কিন্তু জাহ্নবী সেই সবকিছুই বিশ্বাস করে নিয়েছে। এখন সোনু ভালো হতে চায়, সুন্দর একটা বাড়ি বানাবে আর সেখানে জাহ্নবীকে নিয়ে থাকবে, এটাই তার স্বপ্ন। এই জীবনে আর বেশি কিছু তার চাই না। সোনু আর বাল্লি কথাই বলছিল তখনই সেখানে প্রতাপ চলে আসে। প্রতাপ দূর থেকে সোনুকে কল করে, কিন্তু সোনু প্রতাপের কলটা কেটে দেয়। এরপর সোনু পাশে তাকাতেই দেখে প্রতাপ সেখানে দাঁড়িয়ে আছে। তো প্রতাপ তাকে জিজ্ঞেস করে যে এবার কি সে প্রতাপের সব কথা ভুলে গেছে। সোনু বলে, আপনি কি আমাকে মনে রেখেছেন? আপনিই তো আমাকে জেলে পাঠিয়ে দিয়েছেন, তারপর আর আপনার কোনো খোঁজ খবর নেই। এখন 6 মাস পরে আপনি এসেছেন যখন আমি জেল থেকে বের হয়ে গেছি, আমার সাহায্যের এই প্রতিদান দিলেন আপনি। এসিপি প্রতাপ তখন সোনুকে নিয়ে একা কথা বলতে যায়। সে সোনুকে বলে, আমি তোর ব্যাপারে সব জানি, তুই কার সাথে প্রেম করতে চাচ্ছিস সেটাও জানি,
তুই যে এতদিন ধরে জাহ্নবীকে মিথ্যে কথা বলেছিস এটা কিন্তু আমি জাহ্নবীকে বলে দেব, আর তারপর কিন্তু তোর প্রেমের 12টা বেজে যাবে। আর তুই যদি সেটা না চাস তাহলে আমিও তোকে সাহায্য করব। আমি কথা দিচ্ছি জাহ্নবী কেন কেউই তোর সম্পর্কে কিচ্ছু জানতে পারবে না। এবার প্রতাপের কথা শুনে সোনু রাজি হয়ে যায়। প্রতাপ সোনুকে জানায় ইল্লিগাল ব্যবসায়ের মাথায় এখনো বেঁচে আছে আর সে অনেক বড় কোনো প্ল্যান করছে। সোনু যেহেতু গান সাপ্লাই করে সেহেতু সোনু খুব সহজেই তাদের মধ্যে ঢুকে যেতে পারবে আর প্রতাপের হয়ে সকল তথ্য প্রতাপকে এনে দেবে। প্রতাপ সোনুকে বলে এবারই শেষ, আর প্রতাপ সোনুর কিচ্ছু হতে দেবে না, বরং সোনুকে একটা সুন্দর জীবন দেবে। সোনু শুধু প্রতাপের হয়ে কাজ করে দেবে আর এটা সে কাউকে জানাতে পারবে না। তো সোনু ভেবে দেখে যে এতে তারই ভালো হবে, কারণ জাহ্নবীও তো এমনটাই চায় যে তার পার্টনার সহজ সরলভাবে জীবনযাপন করবে। আর সে যেহেতু বন্দুকের ডিলার তাই সে সহজেই সব ইনফরমেশন জোগাড় করতে পারবে। তাই সোনু এই কথায় রাজি হয়ে যায়। এরপর সোনু বাল্লিকে নিয়ে চলে যায় একটা পার্টিতে। এখানে সোনু গাফুরের ড্রাইভার ইরফানের সঙ্গে দেখা করতে এসেছেন। সোনু পার্টিতে এলে ইরফান সোনুকে ইশারা করে তার পেছনে আসতে বলে। ইরফান সোনুকে সরফরাজ ভাইয়ের কাছে নিয়ে যায় আর সোনু সরফরাজ ভাইকে ইমপ্রেসও করে ফেলে। সরফরাজ তখন সোনুকে তার বিজনেসের অংশীদার করে নেয়। এবার থেকে সরফরাজের সাথে সোনু চোরাচালানের বন্দুকে ডিল করবে। অন্যদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই, সে মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। জাহ্নবীর ফ্রেন্ড জাহ্নবীকে জিজ্ঞেস করে কি হয়েছে তার। জাহ্নবী বলে জানি না, একটা সুযোগ ছিল ভালো থাকার কিন্তু সেটাও হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। আসলে জাহ্নবী এখানে সোনুর কথাই বলছিল, কারণ সেই দিনের পর জাহ্নবীর সঙ্গে সোনুর আর কথা হয়নি। জাহ্নবীর ফ্রেন্ড তখন বলে জানো তোমার সমস্যাটা কোথায়? তোমার আসল সমস্যা হচ্ছে তুমি অতীতের জন্য বর্তমানকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার অতীতের ভয় তোমার বর্তমানকে কঠিন করে দিচ্ছে। সোনু তোমাকে ভালোবাসে জাহ্নবী, ওর উপর একটু বিশ্বাস করো। এবার জাহ্নবী বুঝতে পারে যে সে সোনুকে ভালোবেসে ফেলেছে। এদিকে সোনু প্রতাপের সাথে প্ল্যান করতে শুরু করে। সে সরফরাজ ভাইয়ের সঙ্গে কাজ করে আর সুযোগ বুঝে বিভিন্ন বন্দুক আর জায়গার ছবি তুলে নেয়। এখন সোনু আর প্রতাপ সরাসরি দেখা করে না, এখন তারা বিভিন্ন চিরকুটের মাধ্যমে কথা বলে আর নির্জন জায়গায় দেখা করে। প্রতাপ আর সোনুর মধ্যে সম্পর্ক কিছুটা ভালো হয়েছে। একদিন সোনু প্রতাপকে বন্দুক ভর্তি একটা ট্রাকের লোকেশন দেয় আর প্রতাপ তার টিমকে নিয়ে সেখানে গিয়ে সেগুলোকে জব্দ করে নেয়। এভাবে সোনুর দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। একদিকে সে টাকা গুনছে, অন্যদিকে বন্দুক ব্যবসায়ীদের ধরিয়ে দিচ্ছে। বেশ কিছুদিন হয়ে যায়, সোনুর কাজ এভাবেই চলে যাচ্ছে। এরই মাঝে একদিন জাহ্নবীকে কিছু লোক বিরক্ত করছিল। তারা হসপিটালের কাছে কিছু টাকা পায়, সেগুলোই চাইছিল। এমন সময় সোনু সেখানে চলে আসে আর ওই লোকগুলোকে টাকা দিয়ে দেয়। লোকগুলো যেতেই সোনু জাহ্নবীকে বলে তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, এবার আমাদের বিয়ের জন্য টাকা জোগাড় করব। এই বলে সোনু চলে যাচ্ছিল। তখন জাহ্নবী সোনুকে বলে তুমি কি আমাকে সময় দেবে? সোনু বলে হ্যাঁ দেব, তোমার কত সময় চাই তুমি নাও, কিন্তু তুমি আমারই। তখন জাহ্নবী সোনুকে বলে তাহলে ঠিক আছে, চলো আমরা বিয়ে করে ফেলি। জাহ্নবীর কথা শুনে সোনু তো খুশিতে পাগল হয়ে যায়। তার এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। সোনু রাতেই প্রতাপকে বলে দেয় সে এখন জাহ্নবীকে বিয়ে করবে। জাহ্নবীও রাজি হয়ে গেছে, কিন্তু প্রতাপ বলে তুই এখন বিয়ে করতে পারবি না। যতক্ষণ পর্যন্ত আমি চোরাই বন্দুকের আসল মাথাকে ধরতে না পারছি ততক্ষণ তোর বাড়িতে বিয়ের সানাই বাজবে না। প্রতাপের কথা শুনে সোনু ভীষণ রেগে যায়। সে বলে আমি জানতাম এমন কিছুই হবে। তো সোনু প্রতাপকে জানিয়ে দেয় যে চোরাই বন্দুকের হেড মঙ্গল সিং কালকে দিল্লিতে আসবে। এর মানে মঙ্গল সিং কারোর সঙ্গে বড় ডিল করতে চলেছে। যখন মঙ্গল সিং আসবে তখন সোনু প্রতাপকে ঠিকানা বলে দেবে। আর এবার মঙ্গল সিংকে পেয়ে যাওয়ার পর সোনু প্রতাপের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না। এই বলেই সে ফোনটা রেখে দেয়। এরপর দেখতে দেখতে মঙ্গল সিং এর আসার দিন চলে আসে। সোনু দিল্লি যায় মঙ্গল সিংকে রেল স্টেশন থেকে নিয়ে আসতে। মঙ্গল সিং সোনুকে দেখে জিজ্ঞেস করে আমি এসেছি যে এটা কেউ জানে না তো? সোনু মঙ্গল সিং এর চোখের দিকে তাকিয়ে বলে কিভাবে জানতে পারবে, আমি তো শুধু একাই এসেছি। এবার মঙ্গল সিং বলে সে জানতে পেরেছে গফুরকে সোনু বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু গফুর তারপরেও মারা গেছে। এসব কথা বলতে বলতেই সোনু মঙ্গল সিংকে তার বাড়িতে নামিয়ে দেয়। এরপর সে সোজা চলে যায় কাজী অফিসে। আজ তার আর জাহ্নবীর বিয়ে। সোনু আর জাহ্নবী বিয়ে করে বাইরে আসা মাত্রই সেখানে মঙ্গল সিংকে দেখতে পায়। এখানে দেখা যায় মঙ্গল সিং হলো জাহ্নবীর বাবা। সোনু তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু সে কোনো রকম রিয়াক্ট করতে পারে না। সে কিছু না বলেই মঙ্গল সিংকে গিয়ে প্রণাম করে। এখন সোনু যে মঙ্গল সিংকে প্রণাম করেছে সেটা আবার দূর থেকে প্রতাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। পরদিন সোনুর অ্যাড্রেসে প্রতাপ কিছু ছবি পাঠিয়ে দেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল সোনু চোরাই বন্দুক বিক্রি করছে।
সোনু এইসব ছবি দেখে ভয় পেয়ে যায় আর সোজা চলে যায় প্রতাপের সঙ্গে দেখা করতে। সে প্রতাপকে বলে দেয় যে সে এই কাজ আর করতে পারবে না, একবার যদি মঙ্গল সিং জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে। কিন্তু প্রতাপ তাতে রাজি হয় না, কারণ এখন তো সোনু প্রতাপকে ছেড়ে যেতে পারবে না। সোনুর বিরুদ্ধে অনেক প্রমাণ প্রতাপের কাছে আছে। সোনু চলে গেলেই এই সব প্রমাণ সে জাহ্নবীকে দেখিয়ে দেবে। প্রতাপ সোনুকে তার সঙ্গে কাজ করার জন্য ব্ল্যাকমেল করতে থাকে, কারণ সোনুর সাহায্য ছাড়া তো সে কোনোভাবেই মঙ্গল সিংকে ধরতে পারবে না। সোনু প্রতাপের সঙ্গে কথা বলছিল, তখনই সোনুর ফোনে মঙ্গল সিং এর কল আসে আর মঙ্গল সিং সোনুর সঙ্গে দেখা করতে চায়। এখানে জানা যায় জাহ্নবী যেমন জানে না সোনু কি করে, তেমনি জাহ্নবী এটাও জানে না যে তার বাবা কি করেন। তো মঙ্গল সিং তাকে বলে একজন মেয়ের বাবা চায় তার মেয়ে জামাইকে অনেক টাকা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিতে, যাতে তার মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। আর একজন দলের লিডার চায় তার বিশ্বস্ত লোককে তার কাছে রেখে দিতে। এবার সোনুর সিদ্ধান্ত নেওয়ার পালা, সে কি হতে চায়, বিশ্বস্ত লোক নাকি তার মেয়ের জামাই। সোনু জানায় সে টাকা নিয়ে দূরে কোথাও যেতে পারবে না, কারণ তার কাছে এখন এত টাকা নেই। আর জাহ্নবী যখন তার কাছে এতগুলো টাকা দেখবে তখন সে সত্যিটা জেনে যাবে, এমনকি মঙ্গল সিং এর কথাটাও সে জানতে পারবে। তাছাড়া সোনু কারোর কাছ থেকে হাত পেতে কিছু নেয় না, সে কাজ করে আর কাজের বিনিময়ে টাকা নেয়। আর সে যেহেতু এই কাজটাই পারে তাই সে এই কাজটাই করে যাবে। আসলে সোনু বোঝাতে চাচ্ছে সে মঙ্গল সিং এর সাথেই থাকবে। এটা শুনে মঙ্গল সিং বেশ খুশি হয়ে যায় আর বলে তোমাকে আমার ব্যবসায় স্বাগতম। কথায় কথায় মঙ্গল সিং এর কাছ থেকে সোনু এটাও জানতে পারে যে মঙ্গল সিং তার স্ত্রীকে পর্যন্ত এই ব্যবসার জন্য মেরে ফেলেছে। সে মনে করে তার ব্যবসার সবচেয়ে বড় বাধা হলো তার পরিবার। এমনকি সে এটাও বলে যে জাহ্নবীও যদি কখনো তাদের ব্যবসার মাঝখানে আসে তাহলে সে জাহ্নবীকে মারতেও দুইবার ভাববে না। সোনু আর মঙ্গল সিং যখন কথা বলছিল তখনই সেখানে জাহ্নবী চলে আসে। জাহ্নবী সোনুকে দেখে অবাক হয়ে যায়। তখন মঙ্গল সিং বলে সোনুকে আমি ডেকে পাঠিয়েছি, সোনু কি করে কোথায় থাকে সেগুলো জানার জন্য। এটা শুনে জাহ্নবী বলে আজকে ডেকেছ ঠিক আছে, কিন্তু এরপর থেকে সোনুর সঙ্গে আর কথা বলার বা যোগাযোগ করার কোনো চেষ্টা করো না। এখানে আমরা জানতে পারি জাহ্নবী তার বাবাকে একদমই পছন্দ করতো না। এদিকে প্রতাপ বারবার কল করছে আর জানতে চাইছে যে নতুন কোনো ডিল হচ্ছে কিনা। সোনু বলে যদি নতুন কোনো ডিল হয় তাহলে সে প্রতাপকে জানিয়ে দেবে, কিন্তু প্রতাপ যেন বারবার তাকে এভাবে কল না করে। সোনু যখন প্রতাপের সঙ্গে কথা বলছিল তখন সারফারাজের কিছুটা সন্দেহ জাগে, কিন্তু সেটা সে সোনুকে বুঝতে দেয় না। এরপর সারফারাজ মঙ্গল সিংকে জানায় যে বেগমবাগে ডিল হবে, সবাই যেন সেখানে চলে যায়। তো সারফারাজ, মঙ্গল সিং আর সোনু বেগমবাগের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে সোনু প্রতাপকে মেসেজ করে সেই জায়গার লোকেশন বলে দেয়। মেসেজটা পাওয়া মাত্র প্রতাপও তার পুরো টিমকে নিয়ে সেখানকার উদ্দেশ্যে রওনা হয়। এইসবের মাঝেই হঠাৎ কেউ একজন মঙ্গল সিংকে কল করে বলে আপনার কোনো একজন লোক পুলিশের সঙ্গে যুক্ত আছে, যেখানে আছেন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যান। এটা শুনে মঙ্গল সিং রেগে যায়। সে দ্রুত গাড়ি ঘোরাতে বলে। এরপর বলে পুলিশের কাছে খবর চলে গেছে, কেউ তো আছে আমাদের মধ্যে যে পুলিশকে এইসব খবর দিচ্ছে। তো মঙ্গল সিং যখনই গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তখনই তাদের সামনে প্রতাপ চলে আসে, কিন্তু প্রতাপের হাতে তো শক্ত কোনো প্রমাণ নেই, তাই সে মঙ্গল সিংকে কিছুই করতে পারে না। তাকে বাধ্য হয়ে মঙ্গল সিংকে যেতে দিতে হয়। রাতে মঙ্গল সিং চিৎকার করতে থাকে যে কে তাদের মধ্যে বেইমানি করছে, সেই বেইমানের জন্যই আজকে তারা শেষ হয়ে যেত। মঙ্গল সিং সারফারাজ আর সোনুকে বলে সেই লোককে খুঁজে বের করতে। তো সারফারাজ বলে ঠিক আছে, সবার প্রথমে এখানে উপস্থিত থাকা সবার ফোন জমা নেওয়া হবে, তাহলেই বোঝা যাবে কে আসলে বেইমানিটা করছে। তো সারফারাজ একে একে সবার ফোন নিয়ে নেয়। সোনু সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। সে বলে যদি সারফারাজ ফোন দেয় তাহলে সেও ফোন দেবে। তখন মঙ্গল সিং সারফারাজকেও তার ফোনটা জমা দিতে বলে। কোনো উপায় না পেয়ে সারফারাজ নিজের ফোনটা জমা দেয়। তখন সোনু নিজের ফোনটাও দিতে বাধ্য হয়। এরপর সোনু সোজা চলে যায় ফোন বুথে। সেখান থেকে প্রতাপকে কল করে বলে যে তার ফোন মঙ্গল সিং এর কাছে, তাই প্রতাপ যেন ভুলেও তাকে কল না করে, কারণ প্রতাপ কল করলেই তারা বুঝে যাবে সোনুই তাদের খবর পুলিশকে দিচ্ছে। রোজকার এসব অশান্তিতে সোনু অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। সে কিছুদিন এইসব থেকে দূরে থাকতে চায়, তাই সে জাহ্নবীকে নিয়ে হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এয়ারপোর্টে যেতেই জাহ্নবীর ফোনে একটা কল আসে, আর সেই কলটা প্রতাপ করেছে। প্রতাপ জাহ্নবীর ফোনে কল করে সোনুকে দেখা করতে বলে। সোনু যখন প্রতাপের সঙ্গে দেখা করে তখন প্রতাপ তাকে রিকোয়েস্ট করে যাতে সে এখন না যায়, কারণ সোনু চলে গেলে হয়তো সে মঙ্গল সিংকে ধরার কোনো সুযোগ মিস করে দিতে পারে, আর মঙ্গল সিংকে না ধরা পর্যন্ত প্রতাপ শান্তি পাবে না। প্রতাপ সোনুকে এটাও জানায় যে সে সোনুর ফোন থেকে সকল রেকর্ড ডিলিট করে দিয়েছে। এবার মঙ্গল সিং এর লোকেরা তার
কোনো ক্ষতি করতে পারবে না। তো সোনুর কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই সে জাহ্নবীকে নিয়ে আবার বাড়িতে চলে আসে। এদিকে প্রতাপ যখন থানায় গিয়ে একটা নাম্বার ট্যাপ করতে বলে, তখন সেখানে প্রতাপ সোনুর ফোনটা দেখতে পায়। আর সে জানতে পারে যে এই ফোনটা তার কলিগ রাজেন্দার দিয়েছে। আর এখন রাজেন্দার প্রতাপের কেবিনেই আছে। প্রতাপ এবার সবকিছু বুঝে যায়। প্রতাপ তার কেবিনে আসলে রাজেন্দার বেশ ঘাবড়ে যায়। সে বারবার তার চোখ লুকাতে থাকে। প্রতাপ সোজা গিয়ে রাজেন্দারকে জিজ্ঞেস করে সে এই ফোন কোথায় পেয়েছে, কে দিয়েছে তাকে এই ফোন ট্র্যাক করার জন্য। তখন রাজেন্দার জানায় যে এই ফোন সে চোরাই টাকার সঙ্গে পেয়েছে, তাই সে চেক করতে দিয়েছে। এটা শুনে প্রতাপের মাথা গরম হয়ে যায়। সে বুঝতে পারে রাজেন্দার মিথ্যে কথা বলছে। সে রাজেন্দারকে মারতে গেলে অন্য পুলিশ অফিসাররা তাকে ধরে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর এই যাত্রায় রাজেন্দার বেঁচে যায়। এমন সময় সেখানে প্রতাপের বস চলে আসে। বস রেগে বলে সে তার কলিগের উপর হাত তুলেছে কেন, কলিগকে মারতে গিয়েছে, এই জন্য তাকে সাসপেন্ডও করা হতে পারে। কেন প্রতাপ এমন করছে? এবার প্রতাপ আর কোনো কথা বলে না। সে একেবারেই ভেঙে পড়েছে। সে নিজের মানসিক শক্তি ফিরিয়ে আনার জন্য বারবার তার বাড়িতে কল করে তার স্ত্রীর আওয়াজ শুনে যাচ্ছিল। তখনই তার কলিগ গিয়ে তাকে বোঝায় যে এবার অন্তত সে আসল দুনিয়ায় ফিরে আসুক, এবার একটু সোনুর চিন্তা করুক। তার স্ত্রী তো মারা গেছে, কিন্তু সোনু তো এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যে কোনো সময় সারফরাজের লোক তাকে মেরে ফেলতে পারে। প্রতাপ বলে না না, সোনু দিল্লির কিচ্ছু হবে না, আমি ওর কিচ্ছু হতে দেব না। সোনু আর তার বউকে কেন জানি খুব আপন মনে হয়। ওদের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে সোনু খুব ভয়ে ভয়ে আছে। তার সব সময় মনে হয় কেউ যেন তার পিছু নিচ্ছে। অবশ্য নিজেকে নিয়ে তার কোনো ভয় নেই। সে ভয় পায় জাহ্নবীর জন্য। জাহ্নবী যদি একবার এসব জানতে পারে তখন কি হবে? সোনু সব সময় ভয়ে থাকে জাহ্নবীর কিছু না হয়ে যায়। সে বারবার জাহ্নবীর কাছে যায় তাকে সবকিছু সত্যি বলে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোবারই সেটা পেরে ওঠে না। জাহ্নবী এসব জানলে তো খুব কষ্ট পাবে, আর জাহ্নবীকে সে কোনো মতেই কষ্ট দিতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে জাহ্নবীকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে। সে কারো চিন্তা করবে না, তার জীবনে শুধু জাহ্নবী থাকবে। এদিকে প্রতাপ সোনুকে বারবার কল করে যাচ্ছে নতুন কোনো ডিল হচ্ছে কিনা সেটা জানার জন্য, কিন্তু সেই ঘটনার পর থেকে মঙ্গল সিং যেন চুপচাপ হয়ে গেছে। সে নতুন কারোর সঙ্গে কোনো ডিল করছে না। তবে সত্যিটা হলো প্রতাপকে আসলে সোনু কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে না। সে তাড়াহুড়ো করে নিজের পাসপোর্ট বানিয়ে নেয় এই দেশ ছেড়ে যাবে বলে। সে চায় জাহ্নবীকে সারপ্রাইজ দিতে, তাই আজকেই সোনু শেষবারের মতো প্রতাপের সঙ্গে দেখা করবে। এদিকে মঙ্গল সিং এর কাছে খবর আছে যে আজকে তার লোক প্রতাপের সঙ্গে দেখা করবে। এই সেই বেঈমান যে কিনা মঙ্গল সিং এর দলে ঢুকে তার ইনফরমেশন পুলিশকে দিচ্ছে। অন্যদিকে প্রতাপ সোনুর সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞেস করে নেক্সট ডিল কোথায় হবে। সোনু জানায় এটা শুধু সারফরাজ জানে। সে সোনুর সঙ্গে কোনো কিছু শেয়ার করেনি, কারণ সোনুর ওপর সারফরাজের সন্দেহ হচ্ছে, তাই সে কোনো ডিলের ব্যাপারে কোনো খবর দিচ্ছে না। প্রতাপ যদি সারফরাজকে ফলো করে তাহলে সে কিছু জানতে পারবে। তো প্রতাপ যখন সোনুর সঙ্গে কথা বলছিল তখনই সেখানে সারফরাজ চলে আসে আর প্রতাপকে সোনুর সঙ্গে দেখে ফেলে। এখন তার তো আগে থেকেই সোনুর উপর সন্দেহ ছিল, আর আজকে সে প্রতাপের সঙ্গে সোনুকে দেখে একেবারে নিশ্চিত হয়ে যায় যে সোনুই সেই লোক যে কিনা তাদের ইনফরমেশন পুলিশকে জানাচ্ছে। তো এখন সারফরাজ দুইজনকে একসঙ্গে দেখে সেখান থেকে পালাতে শুরু করে, আর তার মাঝেই তার লোকজনদেরকে ফোন করে বলে দেয় যে এখানেই সেই বিশ্বাসঘাতক আছে যে কিনা পুলিশকে তাদের খবর দিচ্ছে। অন্যদিকে প্রতাপ আর সোনু সারফরাজের পিছু করছে। তারা একসময় সারফরাজকে ধরেও ফেলে। এখানে সোনু যে সারফরাজকে প্রতাপের হাতে তুলে দিচ্ছে এইটা তার বন্ধু বাল্লি দেখে ফেলে। আসলে সোনু যে প্রতাপের সঙ্গে মিলে এত কিছু করেছে এর কোনো খবরই বাল্লি জানতো না। তো প্রতাপ সারফরাজকে নিয়ে গিয়ে জেরা করতে শুরু করে, কিন্তু তারপরেও সারফরাজ তাদের সম্পর্কে কিছুই বলে না। উল্টো সে বলে দেয় সোনু সবকিছুই জানে, সে শুধু প্রতাপকে ঠকিয়েছে। সব জেনেও সে প্রতাপকে কিছুই বলছে না। এদিকে দেখা যায় সোনু সোজা চলে আসে মঙ্গল সিং এর ডেরায়। এখানে মঙ্গল সিং বলে সে জেনে গেছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কে করেছে। সোনু সেটা শুনে বেশ ভয় পেয়ে যায় যে সে আবার ধরা পড়ে গেল না তো। কিন্তু তখনই দেখা যায় মঙ্গল সিং এর লোকেরা বাল্লিকে সেখানে ধরে নিয়ে আসে। বাল্লিকে তারা অনেক মেরেছে। সোনু বলে বাল্লি কখনো এই কাজ করতে পারে না, তাদের কোথাও ভুল হচ্ছে। কিন্তু মঙ্গল সিং বলে তার কোথাও ভুল হচ্ছে না। এরপর বাল্লিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে আমি সারফরাজ ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলাম। সারফরাজ ভাই পুলিশের হয়ে কাজ করত আর আমি তার হয়ে। এই কথা শুনে সোনু অবাক হয়ে যায়। সোনু পরিষ্কার বুঝতে পারছে বাল্লি তাকে বাঁচানোর জন্যই এই কথা বলছে। সোনু বারবার মঙ্গল সিংকে বলে উল্টোপাল্টা কথা বলছে বাল্লি। বাল্লি তো তার সাথেই ছিল, সারফরাজের সাথে ছিল না। কিন্তু মঙ্গল সিং তার কোনো কথায় পাত্তা দেয় না। সে বলে
বাল্লি যেহেতু স্বীকার করেছে যে সে বিশ্বাসঘাতক, তাই এবার তারা বাল্লিকে মেরে ফেলবে। তখন সোনু বলে, ঠিক আছে, আমি বাল্লিকে মারবো। এই বলে সোনু একটা বন্দুক উঠিয়ে নেয়। আসলে সোনুর প্ল্যান ছিল যে এই বন্দুক দিয়ে সে মঙ্গল সিংকে মেরে ফেলবে, কিন্তু বাল্লি সেটা বুঝতে পেরে সে নিজেই নিজের ওপর গুলি চালিয়ে দেয়। আর তারপর বাল্লির লাশটা ফেলে দেওয়া হয় নদীতে। সোনুর একমাত্র বন্ধু ছিল বাল্লি, যে কিনা সব সময় তার পাশে থাকতো। আজ তাকে বাঁচাতে গিয়েই বাল্লি নিজের জীবন দিয়েছে। তাই সোনু কোনোভাবেই তার বন্ধুর মৃত্যুটা মেনে নিতে পারছিল না। তবুও সে কোনো মতে নিজেকে সামলে যখনই সে বাসায় ফেরে তখনই দেখতে পায় জাহ্নবী বসে আছে, আর তার সামনে পড়ে আছে কতগুলো বন্দুক। সোনু সেটা দেখে বুঝে যায় জাহ্নবী তার ব্যাপারে সবকিছু জেনে গেছে। আর সোনু যে তার থেকে এই সব কথা লুকিয়েছে, এতে জাহ্নবী অনেক কষ্টও পেয়েছে। সোনু তখন জাহ্নবীকে বলে যে সে বেশ কয়েকবার জাহ্নবীকে এই বিষয়টা জানাতে চেয়েছিল। বারবার সে সবকিছু বলার চেষ্টা করেছে, কিন্তু জাহ্নবী কষ্ট পাবে ভেবে সে কিছুই বলতে পারেনি। সোনু আরো বলে সে চাইলে প্রতাপের সঙ্গে কথা বলতে পারে। সোনু তো অনেক আগে এসব থেকে বের হতে চেয়েছিল, কিন্তু সে অনেক খারাপ ভাবে ফেসে গেছে। প্রতাপের কারণে সে এইসব ঝামেলা থেকে বের হতেও পারছে না, কিন্তু সে জাহ্নবীকে অনেক বেশি ভালোবাসে। তখন জাহ্নবী বলে ঠিক আছে, সে প্রতাপের সঙ্গে দেখা করবে। একদিনের সময় দেবে সোনুকে। একদিনের মধ্যে সোনু যদি প্রমাণ করতে পারে তাহলে জাহ্নবী তার সঙ্গে এই দেশ ছেড়ে চলে যাবে। তো সোনু তাড়াতাড়ি এসে প্রতাপকে বলে তুমি আমার সঙ্গে চলো, আর গিয়ে জাহ্নবীকে বোঝাও যে আমি তোমার সঙ্গে কাজ করি, মঙ্গল সিং এর সঙ্গে নয়। তখন প্রতাপ তাকে পাল্টা প্রশ্ন করে যে সত্যি কি সে মঙ্গল সিং এর জন্য কাজ করে না? প্রতাপ তো বারবার বলেছিল কোথায় ডিল হচ্ছে কিনা সেটা জানানোর জন্য, কিন্তু সোনু তো কিছুই জানায়নি। তখন সোনু এটা স্বীকার করে নেয় যে সে এমনটা করে, কিন্তু এটা মঙ্গল সিং এর জন্য কাজ করছে সেই জন্য নয়। সোনু এটা লুকিয়েছে কারণ সে জাহ্নবীর সঙ্গে এই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। সে আর এসব ঝামেলার মধ্যে পড়তে চাচ্ছিল না, তার জন্যই সে প্রতাপের কাছ থেকে অনেক কথা লুকিয়েছে। কিন্তু এখন তার সংসার ভাঙতে চলেছে, এখন যেন প্রতাপ তাকে সাহায্য করে। বেচারা আসলে অন্যের কথায় চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। কখনো প্রতাপের কথা শুনে চলতে হতো, আবার কখনো মঙ্গল সিং এর। নিজের কথা বা নিজের ইচ্ছার তো কোনো মূল্যই ছিল না তার কাছে। তখন প্রতাপ বলে বাল্লি মরেছে দেখে তার এত খারাপ লাগছে। এরকমই কোনো এক বন্দুকের গুলিতে প্রতাপ তার স্ত্রীকেও হারিয়েছে। সে আরো বলে এবার বাল্লির মৃত্যু সোনুকে আর শান্তিতে থাকতে দেবে না, সোনুও প্রতাপের মতো হয়ে যাবে। তখন সোনু বুঝতে পারে মঙ্গল সিং এর মতো মানুষ এই সমাজে বেঁচে থাকতে পারে না। তাই সোনু এবার প্রতাপকে নতুন ডিল যেখানে হবে সেখানকার লোকেশন বলে দেয়। কিন্তু এই বন্দুক কোথা থেকে কোথায় যাচ্ছে এটা শুধুমাত্র সারফারাজ জানে, এটা অন্য কেউ জানে না। সে এটাও জানিয়ে দেয় যে এই শেষবারের মতো সোনু প্রতাপকে সাহায্য করছে। এরপর সে আর কোনোভাবেই প্রতাপকে সাহায্য করতে পারবে না। প্রতাপের সঙ্গে কথা শেষ করে সোনু সোজা সেখানে চলে আসে যেখানে বন্দুকের সাপ্লাই হচ্ছে। সে ইচ্ছে করে বন্দুকের বিভিন্ন পার্ট বের করে চেক করতে বলে, যাতে মঙ্গল সিং আর তার লোকেরা বেশি সময় ধরে এখানে থাকতে পারে, আর তার মাঝে প্রতাপ এসে তাদেরকে ধরে ফেলতে পারে। অন্যদিকে সারফারাজকে প্রতাপ যেখানে বন্দি করে রেখেছিল সেখানে গিয়ে সে দেখে সারফারাজকে কেউ মেরে ফেলেছে। প্রতাপ তখন বুঝতে পারে তাদেরই ডিপার্টমেন্টের কেউ তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই সারফারাজকে মেরেছে যাতে প্রতাপ সারফারাজের কাছ থেকে কোনো ইনফরমেশন না পায়। এদিকে মঙ্গল সিং এর ফোনেও একটা কল আসে। সেটা ছিল মঙ্গল সিং এর একটা লোক, যে কিনা পুলিশের ইনফরমেশন মঙ্গল সিংকে দেয়। সে মঙ্গল সিংকে বলে দেয় যে সোনু দিল্লি হলো সেই লোক যে কিনা পুলিশকে সকল ইনফরমেশন দিচ্ছিল, আর এখন পুলিশ তাদের কাছেই আসছে। এদিকে মঙ্গল সিং যখন কথা বলছিল তখন সোনু দিল্লি কিছুটা বুঝতে পারে, তাই সে তাড়াহুড়ো করে তার বন্দুক লোড করে ফেলে। কথা শেষ হতেই মঙ্গল সিং তার লোকদেরকে বলে সোনুকে মেরে ফেলতে, আর সেখানেই শুরু হয়ে যায় গোলাগুলি। সোনু কোনোভাবে মঙ্গল সিং এর পিছু নেয়। এরপর যখন মঙ্গল সিংকে ধরে ফেলে তখন সেখানে রাজেন্দার চলে আসে। তখন জানা যায় প্রতাপের ধারণা একদম ঠিকই ছিল, রাজেন্দারই মঙ্গল সিং এর লোক। রাজেন্দার সোনুর দিকে বন্দুক তাক করে মঙ্গল সিংকে ছেড়ে দিতে বলে। সোনু ছেড়েই দিচ্ছিল তখনই হঠাৎ পেছন থেকে প্রতাপের বস চলে আসে এবং সে রাজেন্দারকে মেরে ফেলে। এরপর সে মঙ্গল সিং এর হাতে হ্যান্ডকাফ লাগায় এবং সোনুকে বলে প্রতাপ ঠিকই বলেছিল, আমাদের পুলিশের মধ্যেই একজন বিশ্বাসঘাতক আছে, তুমি যাও, আমি মঙ্গল সিংকে নিয়ে আসছি। এটা শুনে সোনু খুশি হয়ে যায়। সোনু যখনই সেখান থেকে চলে যায় তখনই রিভিল হয় মুভির আসল রহস্য। আসলে রাজেন্দার নয়, প্রতাপের বসই ছিল মঙ্গল সিং এর আসল লোক। প্রতাপের সাথে থেকেই সে সমস্ত ইনফরমেশন মঙ্গল সিংকে দিচ্ছিল। তো এরপর প্রতাপের সেই বস মঙ্গল সিং এর হাতের হ্যান্ডকাফ খুলে দিয়ে দুজনেই বেরিয়ে যায় সোনুকে মারতে। তবে সৌভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই প্রতাপ সেখানে চলে আসে।
সোনু তখন অনেক খুশি ছিল। তখনই পেছন থেকে সোনুকে গুলি করে দেয় মঙ্গল সিং। প্রতাপ ওর সাথে সাথে সোনুকে ধরে ফেলে আর মঙ্গল সিং আর তার বসকে গুলি করে মেরে ফেলে। প্রতাপ সোনুকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করে, কিন্তু সোনুর কন্ডিশন খুব একটা ভালো ছিল না। সে যে কোনো সময় মারা যেতে পারে, তাই প্রতাপ ওর সঙ্গে দেখা করতে যায়। সোনু তখন প্রতাপকে বলে সে হয়তো বেশি সময় বাঁচবে না। প্রতাপ যেন তার ব্যাপারে কোনো সত্যি জাহ্নবীকে না জানায়। জাহ্নবী যদি এসব জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। প্রতাপও তাকে কথা দেয় যে সে জাহ্নবীকে কিছুই জানাবে না। এই কথা শোনার পর সোনু শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সোনুর মৃত্যুতে প্রতাপ অনেক কষ্ট পায়। এরপর প্রতাপ সোনুর কথা মতো জাহ্নবীর বাড়িতে যায় আর সেখানে গিয়ে জাহ্নবীকে জানায় সোনু তার বাবার সাথে চোরাই বন্দুকের ব্যবসা করত। সোনু জাহ্নবীকে ঠকিয়েছে, আর যখনই সে জানতে পেরেছে পুলিশ তার পিছু নিয়েছে তখন সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এসব কথা শুনে জাহ্নবী একেবারে ভেঙে পড়ে। সে সোনুর দেওয়া রিংটা খুলে ফেলে দেয়। এরপর জাহ্নবী সেখান থেকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। সে সিদ্ধান্ত নেয় সে এবার নতুনভাবে জীবন শুরু করবে। আর এটা দূর থেকে প্রতাপ দেখতে পায়। জাহ্নবীকে মিথ্যে বলে প্রতাপের আসলে খুব খারাপ লাগছিল, কিন্তু সোনুই তাকে এমনটা করতে বলেছিল যাতে জাহ্নবী সোনুকে ঘৃণা করে নতুন করে জীবন শুরু করতে পারে। সোনুকে ভুলে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যায়। তাই আজ সোনুর কথাটা রাখতে পেরে প্রতাপের মনে ভীষণ শান্তি ছিল। সে তার স্ত্রীর প্রতিশোধ নিতে পেরেছে, আর সেই সাথে সোনুর কথাও রাখতে পেরেছে। প্রতাপ ঠিক করে আজ থেকে সে তার ওয়াইফের আওয়াজ আর শুনবে না। সে আর তার বাড়িতে কল দেবে না। সে তার জীবনটাকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে আজকের গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। এক কথায় বলতে পারি গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।